নির্বাচন শেষ, ফলাফলও চলে এসেছে। ২১২ আসনে জিতে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। জামাত জিতেছে মাত্র ৭১টি আসন। দুই দলের মধ্যে আসন বিন্যাসে বিস্তর ফারাক থাকলেও মোট ভোটের ব্যবধান কিন্তু খুবই কম। এবারের নির্বাচনে জামাত জোট পেয়েছে ৪০টি ভোট, আর বিজেপি পেয়েছে ৪৭%। ভোট মানে পার্থক্য মাত্র ৩%। প্রশ্ন হচ্ছে, ভোটের ব্যবধান মাত্র ৩% হলেও জামাত কেন এত কম আসন পেল? জামাতের এমন পরাজয়ের কারণ কি? এর পেছনে কাজ করেছে অনেকগুলো কারণ। কি সে বিষয়গুলো? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ১, রাজনৈতিক ব্যবস্থাপনা দুর্বলতা। জামাত ইসলামের পরাজয়ের জন্য তাদের নিজস্ব স্ট্র্যাটেজিকে দায়ী দিচ্ছেন অনেকেই। জামাত কৌশলী, নমনীয় আর সুশীল, পাশাপাশি জনগণের সাথে সম্পৃক্ততাও কম। আপনি হয়তো নিজেই জানেন না আপনার ওয়ার্ডের জামায়াতের নেতাকে, শিবিরের নেতাকে। মানুষ চেনে শুধু কেন্দ্রীয় নেতাদের, কারণ তাদের টিভি চ্যানেলে দেখা যায় তাই। মানুষ আপনাদের না চিনেও অনেক ভোট দিয়েছে। অন্যদিকে বিএনপি জিতেছে তাদের পরিচিতির জন্য। আপনার এলাকার ইউনিট পর্যায়ের নেতাকেও আপনি চেনেন। যে ছেলেটি ওয়ার্ড ছাত্রদলের নেতা তাকেও আপনি চেনেন। সে যতই ফাউল হোক বা বিতর্কিত, কিন্তু তাদের পরিচিতি আছে। এটাই জনসম্পৃক্ততা। কিন্তু জামাত এখানে ফেল করেছে। নাম্বার ২, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মোকাবিলায় ব্যর্থতা। রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের ওপর নির্ভর করে না। ক্ষমতা নির্ধারিত হয় সাংগঠনিক দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা এবং কার্যকর রাজনৈতিক মেকানিজমের সমন্বয়ে। জামাত ঐতিহ্যগতভাবে আদর্শ নির্ভর রাজনীতি করছে। তারা ভেবেছে আমরা ভালো, তাই মানুষ ভোট দেবে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। তারা জানে ক্যাডার মোবিলাইজেশন কি। তারা বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি। নির্বাচনে অনিয়ম প্রতিরোধ, প্রশাসনিক পক্ষপাত মোকাবিলা এবং রাজনৈতিক দর কষাকষির কৌশল, এগুলোতে জামাতের ঘাটতি ছিল। জামাত উচ্চ নৈতিকতা ধরে রেখেছে, আর বিএনপি মাঠের কৌশল প্রয়োগ করেছে। যেসব আসনে জামাতের প্রার্থীকে ১০০ থেকে ১০০০ ভোটে এগিয়েছিল, সেগুলোতে ফলে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা সত্য হতে পারে। এটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো প্রশাসনের সেটআপ জামাতে ছিল না। এই সিস্টেমে চলতে চাইলে মাসেল পাওয়ার, ভোট কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারগুলো মেনেই চলতে হবে। এই অঞ্চলে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়া এত সহজ নয়। হয় সিস্টেমের ভেতরে থেকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, নয়তো সিস্টেম ভেঙে ফেলতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সিস্টেম ভাঙা জামাতের পক্ষে সম্ভব নয়। নাম্বার ৩, বিএনপির মতো চটকদার অফার দিতে না পারা। বিএনপি এই নির্বাচনে কার্ড গেম খেলেছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, ব্যাংক ঋণ মাফ করে দেওয়া ইত্যাদি চটকদার অফার দিয়েছিল। বাংলাদেশের মানুষ অনেক লোভী, পাশাপাশি দারিদ্র। এরা সামান্য কিছু টাকার জন্য সবকিছুই করতে পারে। সেজন্য তারেক রহমান লকভির সাথে কার্ড গেম খেলেছেন, মাসে মাসে টাকা দেওয়ার লোভ দেখিয়েছেন। এটা একটি রাজনৈতিক খেলা, যেটা সাধারণ মানুষ গোগ্রাসে গিলেছে। অথচ জামাত ইসলামী এদিক থেকে পিছিয়ে ছিল। তারা জনগণকে মিথ্যা আশ্বাস দিতে পারেননি, এজন্য তুলনামূলক ভোট কম এসেছে। গ্রামাঞ্চলের ভোট না পাওয়া। বাংলাদেশের ৬৭% মানুষ গ্রামে বাস করে। বেশিরভাগ মানুষই অজ্ঞ, কৃষি কাজ করে খায়। তারা জানে না জুলাই বিপ্লব কী, তারা জানে না দুর্নীতির মাধ্যমে বিগত সময় রাজনৈতিকভাবে বাংলাদেশের কী পরিমাণ ক্ষতি করেছে। গ্রামের সব মানুষ শুধু বলছে ধান চাষ করব, ধানের শীষে ভোট দিব। এই দিক থেকে বেশ পিছিয়ে জামাত ইসলামী। আওয়ামী লীগের এই দীর্ঘ ১.৫ যুগে জামাত ব্যর্থ হয়েছে গ্রামাঞ্চলের মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে। নাম্বার ৪, হিন্দুদের ভোট না পাওয়া। একথা অপ্রিয় হলেও সত্য। বাংলাদেশে অনেক হিন্দু আছে যারা বাংলাদেশের চেয়ে ভারতকে বেশি ভালোবাসে। বাংলাদেশে বসবাস করলেও তাদের অন্তর পড়ে থাকে ভারতে। এজন্য বেশিরভাগ হিন্দুরাই রাজনৈতিক দল হিসেবে ভারতপ্রেমী আওয়ামী লীগকে পছন্দ করে। যেহেতু এবারে নির্বাচনে আওয়ামী লীগ নেই, সেজন্য হিন্দুরা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। কাকে ভোট দেব, সেটা নিয়ে তারা বেশ চিন্তায় ছিল। ভোটের বিষয় জানতে চাইলে নির্বাচনের কিছুদিন আগে বিবিসি বাংলার কাছে নির্মল বিশ্বাস নামে এক হিন্দু বলেন, আমরা যদি বিজেপিকে ভোট দেয় তাহলে আমাদের জামাতে ধরে বসবে, আর যদি জামায়াতকে ভোট দেয় তাহলে বিএনপি এসে ধরে বসবে। কোন দিকে যাব? আমরা বলেন, এর কিছুদিন পর হিন্দুরা রিলিজ করে ভারত। যেহেতু বিএনপির উপর বিশ্বাস রেখেছে, তাই আমাদের উচিত বিএনপির উপর বিশ্বাস রাখা। সেদিক থেকে হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে বলা যায়। হিন্দুদের 2% ভোটও জামাত পায়নি, যার প্রমাণ মিলেছে বেশ কয়েকটি আসনের ফলাফলে। যেমন মির্জা ফখরুল ঠাকুরগাঁও 1 আসনের কথাই ধরুন। এখানে জামায়াতের দেওয়ার সব দিক থেকে ফলেছে, এগিয়ে থেকেও জিততে পারেননি। ব্যবধান গড়ে দিয়েছে সেখানকার হিন্দু ভোটাররা। একই অবস্থা হয়েছে মিয়া গোলাম পারওয়ার খুলনা 5 আসনেও।
সেখানেও তিনি হেরেছেন, কারণ জায়গাটি হিন্দু অধ্যুষিত। একই অবস্থা হয়েছে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীর আসনেও। হিন্দু অধ্যুষিত খুলনা 1 আসনে তিনি 50,000 ভোটে হেরেছেন। সেখানে হিন্দুরাও নিজ ধর্মের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ভোট দেননি। এটাই জামাতের হারের আরেকটি বিশেষ কারণ। নাম্বার 5, আওয়ামী লীগের ভোট না পাওয়া। হিন্দুদের মতো আমির সমর্থকরাও জামায়াতের চেয়ে বিএনপিকে বেশি নিরাপদ মনে করেছে, কারণ বিএনপি নেতারা নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন তারা ক্ষমতায় এলে আওয়ামী নেতাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না। যার প্রমাণ মেলে নির্বাচনের পরের দিনই একটি অংশে দেখা যায় বিএনপি নেতারা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছেন। নির্বাচনের মাসখানেক আগে ব্যালটে নৌকা প্রতীক না থাকায় নেতাকর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য দলটির প্রধানের নির্দেশনা ছিল। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। মাঠের চিত্র অনুযায়ী আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি বা অধ্যুষিত এলাকাগুলোতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও এসব এলাকার ভোটাররা বিকল্প প্রার্থী খুঁজে নিয়েছেন। তারা বিএনপির কাঁধে চড়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে, যার প্রমাণ পাওয়া গেছে রেজাল্টেও। হয়তো জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে 3টি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এর আগে 8টি সংসদ নির্বাচনে 7টিতে আওয়ামী লীগের প্রার্থীরা 3টি করে আসনে জয়ী হন। একই অবস্থা গোপালগঞ্জেও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারেনি। স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতারা জানান, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত 2 মাসে জেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগের অন্তত 5,000 নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এর বাইরেও অনেকে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে প্রচারে অংশ নিয়েছেন। বিএনপির প্রার্থীদের জয়ের ক্ষেত্রে তাদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীকে আমিষ ভোট ব্যাংক টানতে খুব একটা তৎপরতা দেখা যায়নি। এদিক থেকে পিছিয়ে গেছে জামাত। নাম্বার 6, মিডিয়া সন্ত্রাসী ঢুকতে না পারা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জামাতের হাতে থাকলেও মেইনস্ট্রিম মিডিয়াগুলো পুরোপুরি বিজেপির দখলে। জামায়াতের কোনো মিডিয়া এই মুহূর্তে কাজ করছে না। গোটা দেশে বিএনপিকে ভোটের আগে বিজয় বলা হয়েছে, যা জনমত গঠনে কাজ করেছে। যাকে নয়া দিগন্ত সংগ্রাম, এই 2 মিডিয়া অবশ্য হাতে ছিল, কিন্তু এরা পুরো নির্বাচনী ফল করেনি, ফলাফলের ফলাফল রাখেনি, ফটো কার্ড বানায়নি, অন্যদের নিউজ কপি করে মাঝে মধ্যে 2-1টা পোস্ট দেয়। ওদের নিজের কন্টেন্ট নেই, কারণ ভালো কোনো সাংবাদিক নেই জামাতে। যারা 2 লাইন লিখতে পারে না তাদের প্রতিনিধিদের রেখেছিল এতকাল। এখন কঠিন মুহূর্তে জামাতের হাতে আসলে কিছুই নেই। ভোটের পরেও মিডিয়া পুরায় ব্ল্যাকআউট। সারা দেশে তাণ্ডব চলছে, কোথাও কোনো নিউজ নাই। হারিয়ে জামাত, আল্লাহ বাস আসছে ক্ষমতায়। পাশের 9 আসনে এই মিডিয়া কুকুরে আপনাদের 7 দিন পর ক্ষমতা থেকে নামাতো। মিডিয়ার শক্তি বুঝতে পারেনি জামাত। এটা মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে পরিচালিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। বিএনপি যেসব আসনে এগিয়ে ছিল, মিডিয়া ওই আসনগুলির ফলাফল রিলিজ করেছে। অনেক সময় প্রার্থী বিজয় না হলেও বিজয় দেখিয়ে জামাত জোটের মশাল ডাউন করার চেষ্টা করছে। পরিশেষে বলতে চাই, জামাত করা রাজনীতি করা এক নয়। জামাত ক্ষমতায় আসতে হলে রাজনীতি শিখতে হবে। সুপ্রিয় দর্শক, এবারের নির্বাচনে জামাতের হারের কারণ হিসেবে কোনটাকে আপনি সবচেয়ে বেশি দায়ী করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।